কল্পনা করুন, টানা ৩ দিন আপনি একটা খোলা মাঠে উপুর হয়ে শুয়ে আছেন। আপনি উঠে দাঁড়াতে পারবেন না, এমনকি আপনার মুখটা একটু চুলকানোরও কোনো উপায় নেই। হয়তো একটা পিঁপড়ে আপনার চোখের পাতার উপর দিয়ে হেঁটে যাচ্ছে, কিন্তু আপনি যদি সামান্য একটুও নড়ে ওঠেন তবে আপনার মৃত্যু নিশ্চিত। আপনার পরা গিলি স্যুটের ভেতরে তাপমাত্রা ১২০ ডিগ্রি ফারেনহাইট পার হয়ে গেছে, আর আপনার পেশিগুলো ব্যথায় চিৎকার করছে। চাইলেও কিন্তু এই অবস্থায় থেকেও আপনি আপনার ইচ্ছে মতো গুলি চালাতে পারবেন না, কারণ স্নাইপারদের বেশিরভাগ মিশনের আসল উদ্দেশ্যই কিন্তু গুলি ছোড়াই নয়। হলিউডের মুভিগুলোতে আমরা একজন একাকী বন্দুকধারী ছাদের উপর বসে টার্গেটকে গুলি করে বুক ফুলিয়ে হেঁটে যেতে দেখি, তবে বাস্তবতা আসলে এর ধারে কাছেও নেই। ইউএস আর্মি স্নাইপাররা প্রায় সব সময়ই ২ বা ৩ জনের একটি টিম হিসেবে কাজ করে। এদের মধ্যে একজন থাকে শুটার এবং অন্যজন থাকে স্পটার বা পর্যবেক্ষক। আসলে একজন স্নাইপারের প্রাথমিক কাজ হলো নজরদারি করা, লুকিয়ে বসে শত্রুর গতিবিধি দেখা এবং কমান্ড সেন্টারে সেই রিপোর্ট পাঠানো। এর মানে হলো মাঝে মাঝে কোনো গুলি না ছুড়েই তাদের ৩ থেকে ৪ দিন এক জায়গায় ঘাপটি মেরে বসে থাকতে হয়। এখন প্রশ্ন হলো, চট বা পাটের তৈরি গিলিস্যুট নামের এই একটা চলন্ত ওভেনের ভেতরে আপনি টানা ৭২ ঘন্টা কিভাবে টিকে থাকবেন? আসলে এসবের প্রস্তুতি মিশন শুরুর অনেক আগে থেকেই শুরু হয়। বেশিরভাগ মিলিটারি স্নাইপাররা তাদের নিজেদের গিলিস্যুটগুলো নিজেদের হাতেই তৈরি করেন, যা বানাতে কয়েক সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। সাধারণ ব্যাটল ড্রেসের পেছনে জালের মতো বোনা থাকে, যেখানে চটের টুকরো, পাটের সুতো এবং সিনথেটিক ফাইবার হাতে বেঁধে দেওয়া হয়। এগুলো এমন প্যাটার্নে বাঁধা হয় যাতে মানুষের আসল শারীরিক গঠন শত্রুরা বুঝতে না পারে। তবে স্যুটের সামনের দিকটা খালি রাখা হয় এবং হেভি ডিউটি কার্ডোরা ফ্যাব্রিক দিয়ে শক্ত করে বানানো হয়, কারণ স্নাইপারদের বেশিরভাগ সময়ই পেটের উপর ভর করে হামাগুড়ি দিয়ে কাটাতে হয়। আবহাওয়া স্বাভাবিক থাকলেও এই স্যুটের ভেতরে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস বা ১২২ ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে যায়। আগে থেকে বানানো ক্যামোফ্লেজ বা গিলিস্যুটের বাইরের ডিজাইন প্রকৃতির চারপাশের সাথে হুবহু মেলে না, তাই স্নাইপারদের মিশনে গিয়ে স্যুটের সাথে স্থানীয় লতাপাতা লাগিয়ে নিতে হয়। কিন্তু কয়েক ঘন্টা পরেই পাতাগুলো শুকিয়ে যায়, তখন একদম চুপচাপ আবার নতুন পাতা লাগাতে হয়। স্নাইপার টিম যখন তাদের লুকিয়ে থাকার জায়গায় পৌঁছায়, তখনই আসল শৃঙ্খলা শুরু হয়। তারা বিশ্রামের জন্য মূলত একটা রোটেশন বা চক্র তৈরি করে। একজন যখন নজরদারি করে, তখন অন্যজন বিশ্রাম নেয়। কে স্কোপের পেছনে বসবে আর কে তথ্য লিখে রাখবে তা তারা ভাগ করে নেয়। আর্মির ম্যানুয়াল অনুযায়ী পর্যবেক্ষণ করা, খাওয়া, বিশ্রাম, এমনকি বাথরুমে যাওয়ার কাজগুলো তারা আগে থেকে রুটিন করে রাখে। মানে এক কথায় তাদের শরীরের প্রতিটি কাজ আগে থেকে প্ল্যান করা থাকে। এখানে ঘুমানো বলতে কোনো আরামের ঘুম বোঝায় না। গিলিস্যুট পরা অবস্থাতেই মাটির উপর হয়ে তাদের ২০ থেকে ৩০ মিনিট করে ঘুমিয়ে নিতে হয়, আর তখন পার্টনার জেগে পাহারা দেয়। একটুও আওয়াজ হলে বুঝতে হবে শত্রুপক্ষ হেঁটে আসছে, তাই তারা কখনোই পুরোপুরি রিল্যাক্স করতে পারে না। খাওয়ার ক্ষেত্রে তারা এমআরই বা মিলিটারি ফিল্ড রেশন খায়, কিন্তু খাবার গরম করার কেমিক্যাল হিটারগুলো তারা ব্যবহার করতে পারে না, কারণ সেই গন্ধ শত্রুরা দূর থেকেই পেয়ে যেতে পারে। বিশেষ করে মাঠে থাকা ক্ষুধার্ত শত্রুদের সেন্স অনেক প্রখর হয়, তাই তারা সবকিছু ঠান্ডা অবস্থাতেই খায়। অনেক স্নাইপার এনার্জি জেল বা শুকনো খাবার পছন্দ করে, কারণ এগুলো খাওয়ার সময় শব্দ কম হয় এবং আবর্জনাও কম হয়। সেই সাথে তাদের খুব ধীরে এবং মাটির সাথে লেপ্টে থেকে খাবার খেতে হয়। এখন সবার মনে প্রশ্ন আসতেই পারে, বাথরুমের কাজটা তারা কিভাবে সারে? যখন আপনি এক জায়গায় আটকা পড়ে আছেন এবং নড়তে পারছেন না, তখন অপশন খুবই সীমিত। তাই পোস্ট আপ করার জন্য তারা একটু একদিকে ঘুরে যায় এবং চওড়া মুখের গেটরেড বোতল ব্যবহার করে, যাতে বেশি নড়াচড়া করতে না হয়। আর মলত্যাগের জন্য এমআরআই ব্যাগের প্যাকেটগুলো ব্যবহার করা হয়। স্পেশাল অপারেশনের সবচেয়ে বড় নিয়ম হলো কোনো চিহ্ন ফেলে যাওয়া যাবে না। সব বর্জ্য ব্যাগে করে সাথে নিয়ে ফিরতে হয়। এটা পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য নয়, বরং মানুষের মলমূত্রের গন্ধ ট্র্যাকিং কুকুর দূর থেকেই পেয়ে যেতে পারে, তাই এত সাবধানতা অবলম্বন করতে হয়। অনেক স্নাইপার বাথরুমের ঝামেলা এড়াতে নির্দিষ্ট খাবার খায়, যাতে হজম দেরিতে হয়। এমনকি অনেকে তো মিশনের কয়েকদিন আগে থেকে খাবার খাওয়াই প্রায় বন্ধ করে দেয়। স্নাইপারদের এই মারাত্মক মানসিক জোরের সবচেয়ে বড় উদাহরণ হলেন ভিয়েতনাম যুদ্ধের কিংবদন্তি মেরিন স্নাইপার কার্লোস হ্যাথকক।
শত্রুপক্ষের একজন জেনারেলকে শেষ করার মিশনে তিনি স্বেচ্ছায় গিয়েছিলেন। তিনি 4 দিন এবং 3 রাত না ঘুমিয়ে 1500 গজ খোলা মাঠ হামাগুড়ি দিয়ে পার হয়েছিলেন। নিজের ট্রেইল বা দাগ ছোট রাখার জন্য তিনি এক পাশ কাত হয়ে এতটাই ধীরে এগোচ্ছিলেন যে শত্রুপক্ষের প্রহরীরা তার একেবারে হাতের নাগালে দিয়ে হেঁটে গেলেও তাকে দেখতে পায়নি। 700 গজ দূর থেকে তিনি মাত্র একটি গুলি করে জেনারেলের বুকে আঘাত করেন। এরপর তিনি একই পথে হামাগুড়ি দিয়ে ফিরে আসেন, যেটিতে তার আরও 3 দিন সময় লেগেছিল। শত্রুরা পুরোটা সময় তাকে তন্ন তন্ন করে খুঁজলেও তাকে একবারের জন্যও দেখতে পায়নি। এই 72 ঘন্টার লুকিয়ে থাকার সবচেয়ে কঠিন অংশটা শারীরিক কষ্ট নয়, বরং মানসিক লড়াই। কল্পনা করুন আপনার চোখের পাতার ওপর মশা কামড়াচ্ছে, আর আপনার ইনস্ট্রাক্টর পাওয়ারফুল স্কোপ দিয়ে আপনার মুভমেন্ট দেখছেন, আর আপনি তাকে তাড়াতেও পারছেন না। স্নাইপার স্কুলে ক্যান্ডিডেটদের হামাগুড়ি দিয়ে প্রতি ঘন্টায় মাত্র 5 ফুট দূরত্ব পার হতে হয়। সামান্য একটু ভুল নড়াচড়া বা রাইফেলের ব্যারেলে রোদের একটু ঝিলিক পড়লেই সব শেষ। আর্মি স্নাইপার স্কুলের একটি ক্লাসে 46 জন শুরু করলেও 7 সপ্তাহের কোর্স শেষে মাত্র 4 জন গ্র্যাজুয়েট হতে পেরেছিল। ইনস্ট্রাক্টররা বলেন, স্নাইপার হওয়ার জন্য সবচেয়ে বেশি দরকার অস্বস্তি সহ্য করার উচ্চ ক্ষমতা, কারণ অদৃশ্য হয়ে থাকার জন্য 72 ঘন্টা ধরে শরীরকে অমানবিক কষ্ট সহ্য করতে হয় এবং শরীরের সব ন্যাচারাল রিফ্লেক্স বা প্রবৃত্তিকে জোর করে আটকে রাখতে হয়। এটা মুভির মতো ফ্যান্টাসি নয়, এটা হলো অসীম ধৈর্য, কষ্ট সহ্য করার ক্ষমতা আর এমন এক মানসিক দৃঢ়তা যা কখনো ক্যামেরায় ধরা পড়ে না।